আজকে নিয়ে চলে এসেছি একেবারে অন্যরকম একটা গল্প নিয়ে। তুমি ধরো একটা ছেলে রয়েছো আর হঠাৎ করে স্নানের পরে দেখছো তুমি মেয়ে হয়ে গেছো, তো কেমন লাগবে তোমার? ঠিক এরকমটাই হয় আমাদের গল্পের মেন লিড তাহাইয়ের সঙ্গে। তো হঠাৎ করে মেয়ে হয়ে যাওয়ার পর তার সঙ্গে ঠিক কি কি রকমের অদ্ভুত জিনিস শুরু হয়ে যায়, তো এটা নিয়েই গল্প। তো চলো আজকে নতুন এপিসোডটা শুরু করা যাক। শুরুতেই আমরা দানশান নামে একটা কলেজ দেখতে পাই। সেই কলেজে আজকে একটা বাস্কেটবল টুর্নামেন্ট চলছে। ওই টুর্নামেন্ট দেখার জন্য তখন আমাদের গল্পের মেন লিড চলে আসে, যার নাম হচ্ছে চিংচি। আর এই বাস্কেটবল যে দুটো টিমের মধ্যে হচ্ছে, সেই একটা টিমে রয়েছে আমাদের গল্পের সেকেন্ড মেন লিড, যার নাম দাহাই। তার ভয়েসে তখন আমরা এটা শুনতে পাই যে সে বলতে থাকে তার কাছে এই ম্যাচটা আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট, আর এই ম্যাচে তাদের জিততেই হবে। তো অ্যাট লাস্ট দাহাই টিমটাই জিতে যায়, কারণ দাহাই ওই গোলটা করে, যেটা দেখে আমাদের গল্পের ফার্স্ট মেইন লিড চিংচিও ভীষণ খুশি হয়। অন্যদিকে আমরা দাহাইয়ের ভয়েসে শুনতে পাই সে বলতে থাকে এটাই তার ড্রিম, আর এটা তার বাবারও ড্রিম। তাকে নিয়ে তখন সবাই মাতামাতি করতে থাকে। ম্যাচ শেষে সবাই মিলে চলে আসে রেস্টরুমে। দাহাই তখন সবাইকে বলে দেয় যে এটা ছিল সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডটা আমাদের আরো ভালো করে খেলতে হবে। তারপর দাহাই আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ করতে থাকে। তখনই হঠাৎ করে তার নাম ধরে কেউ একজন ডাকে, আর তার মাথায় একটা বাস্কেটবল খুব জোরে ছুঁড়ে মারে। সাথে সাথে দাহাই তখন সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করে, আর তার মাথা তখন এতটাই ঘুরছিল যে সে কোনো কিছুই ভালো করে দেখতেও পাচ্ছিল না আর শুনতেও পাচ্ছিল না। ঘড়িতে বাজে তখন ঠিক 12টা। তখনই তার টিমের দুজন দেখতে আসে দাহাই কি করছে, বেরোচ্ছে না কেন। দাহাই তখন স্নান করবে বলে ওখান থেকে বাথরুমের দিকে চলে যায়। বাথরুমে এসে দাহাই যখন স্নান করছিল তখন আবারও সে ঝাপসাই দেখছিল চারিদিকটা। দিনটা তখন এখানেই কাট হয়ে যায়। স্নান সেরে দাহাই তারপর বাইরে চলে আসে। ওখানে তারই একটা বন্ধু দাহাইকে দেখে একেবারে ভিমড়ি খেয়ে যায়। তার পাশে আর একটা বন্ধু তাকে দেখে লজ্জা পায়। দুজন বন্ধু ছিল, তাদেরও ঠিক অবস্থা একই রকম। তখনই দেখা যায় যে দাহাইয়ের চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, পুরো মেয়েদের মতো। দাহাইকে দেখে তার দুই বন্ধু ইনস্ট্যান্ট প্রেমে পড়ে যায়। অদ্ভুত ভাবেই দাহাইয়ের চেহারা পুরোপুরি ভাবে বদলে গেছে, ছেলে থেকে সে সম্পূর্ণভাবে মেয়ে হয়ে গেছে। দাহাই বলতে থাকে তোরা হাসছিস কেন, প্র্যাকটিস করবি না? তো তখনই সে হঠাৎ করে লক্ষ্য করে যে তার গলার ভয়েসটা মেয়েদের মতো হয়ে গেছে, মানে যে ভয়েসটা তার নিজে সেটা নয়। সে যখন নিজেকে ওখানে আয়নায় দেখে বলতে থাকে এটাকে, সে নিজেকে তখন একেবারেই চিনতে পারছিল না। ওখানে তখন সে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। সে বলতে থাকে তার নাম দাহাই, কিন্তু সেটা তো কেউই বিশ্বাস করে না। তখনই ওখানে হাতে ধাক্কা লেগে তার গায়ের ওই টাওয়েলটা সরে যায়। সবাই তো একেবারে অবাক হয়ে যায়, যতই হোক ওটা তো একটা মেয়ে। দাহাই নিজেকেই দেখে একেবারেই অবাক হয়ে যায়। ওখানেই তখন একজন চলে আসে, যে নিজের শার্টটা খুলে দাহাইয়ের গায়ের ওপর পরিয়ে দেয়। সেটা অন্য আর কেউ নয়, চিংচি। দাহাই তো তখন এমনিতেই ভিমড়ি খেয়ে রয়েছে যে তার সঙ্গে কি হচ্ছে। জিম সেন্টার থেকে তারপর দাহাই আর চিংচি বেরিয়ে আসে। দাহাই তখন বারবার করে বলতে থাকে সে দাহাই, কিন্তু চিংচি তো তার কথা বিশ্বাসই করে না। চিংচি তখন মনে মনে বলে তুই যে দাহাই সেটা আমি কি করে বিশ্বাস করব। অদ্ভুত ভাবে তখন দাহাই নিজেদের চেনা সাইনগুলো দেখাতে থাকে, যে তারা কিভাবে একে অপরের সঙ্গে হাই হ্যালো করতো। কিন্তু এটা দেখার পরও চিংচি বিশ্বাস করে না। ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখতে পাই যে দাহাই আর চিংচি একই টিমে বাস্কেটবল খেলতো, আর তারা যদি জিতে যেত তারা একসঙ্গে এক রকমের সাইন করতো। সেটাও তখন দাহাই দেখাতে থাকে চিংচির সামনে। ঠিক তখনই চিংচি দাহাইকে বাধা দেয়। চিংচি তখন দাহাইয়ের অনেক কাছে চলে আসে আর বলে মিস, আমার মনে হয় আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা বলে চিংচি ওখান থেকে চলে যায়। দাহাই বারবার করে চিংচিকে ডাকতেই থাকে। দাহাইয়ের ভয়েসে তখন আমরা এটা শুনতে পাই যে চিংচি দাহাইয়ের ছোটবেলাকার বন্ধু, আর এই চিংচি কলেজের প্রত্যেকটা মেয়েদের থেকেই সব সময় দূরে দূরে থাকে। তো চিংচি যে এই দাহাইয়ের কাছে আসবে সেটা বা কিভাবে পসিবল হবে। দাহাই ভাবতে থাকে সে ওই দিন ওই টাইমে স্নান করে যখন মেয়ে হয়ে গেছে, তাহলে পরের দিন ওই একই টাইমে স্নান করলে সে হয়তো আবারও ছেলে হয়ে যেতে পারবে। যখনই রাত হয়ে যায় দাহাই চুপি চুপি চলে আসে জিমনাসিয়ামে, কিন্তু তখনও ওইখানে আরো অনেকে ছিল, যাদেরকে দেখে দাহাই অনেক খুশি হয়ে যায়, কারণ এরাই তো দাহাইয়ের টিমমেট। কিন্তু সবাই মিলে এটা আলোচনা করছে যে দুপুর থেকে দাহাইয়ের কোনো পাত্তা নেই, তো তাদের আর কোনো ফাইনাল রাউন্ড খেলে লাভ নেই, কারণ দাহাইকে ছাড়া তারা কোনোভাবেই টিমকে নিয়ে যেতে পারবে না আগে। এটা শুনে দাহাই অবাক।
তখনই সবার সামনে চলে আসে দাহাই। দাহাইকে দেখে তো সবাই মিলে আলাপ করতে আসে। দাহাই জিজ্ঞাসা করে, তোরা সবাই ডিসব্যান্ড কেন হয়ে যাচ্ছিস? তখন ওখানে সবাই বলতে থাকে যে তাদের টিমের ক্যাপ্টেনই তো নেই, তাহলে তারা ডিসব্যান্ড হবে না তো কি হবে। দাহাই তখন বোঝাতে থাকে এই টিমটাকে জেতাতেই হবে, ক্যাপ্টেন নেই তো কি হয়েছে, ক্যাপ্টেন ছাড়াই এই টিমটা জিতবে। কিন্তু দাহাইয়ের কথা তো এখানে কেউই সেইভাবে মেনে নিচ্ছে না। দাহাই তখন ইচ্ছে করে বলে, আমি হচ্ছে এই টিমের নতুন টিম ম্যানেজার। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে দাহাই সবাইকে অর্ডার দিতে থাকে কে কোনটা করবে, আরো বলতে থাকে দাহাইকে ছাড়াই এই টিমটা তাদেরকে জেতাতে হবে। সবাই যাতে এটা করতে রাজি হয়, দাহাই তখন 4টে গিফট কার্ডও নিয়ে এসেছে, যেগুলোর মধ্যে রয়েছে টাকা। টাকাটা দেখে তখন তারা সবাই খেলতে রাজি হয়ে যায়। ভাই বলতে থাকে যে ম্যাচের আর মাত্র 1 মাস বাকি, এই 1 মাস সবাইকে মন দিয়ে ট্রেনিং করতে হবে। সবাই তখন একেবারে তৈরি হয়ে যায়। পরের দিন দাহাই ভাবতে থাকে তার চিংচির সঙ্গে দেখা করতে হবে, আর চিংচি এখন ল্যাবেই থাকবে। কিছুক্ষণ পর দাহাই চলে আসে ল্যাবরেটরিতে। চিংচি দাহাইকে দেখতেও পায়, কিন্তু একদম পাত্তা দেয় না। দাহাই তো বিভিন্নভাবে চিংচির সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে। চিংচি বলতে থাকে, এত সুন্দর ফিগার নিয়ে এইভাবে ল্যাবে কাজ করলে হবে? তারপর তোর পা গুলো কত সুন্দর, এত বড় বড় পা নিয়ে ল্যাবে কি করবি তুই? এসবের তো কোনো কাজেই লাগছে না। চিংচি বলে, তুমি কি চাও বলো তো? দাহাই বলে, আরে আমি বেশি কিছু চাই না, তুই কি বাস্কেটবল টিমে জয়েন হবি? চিংচি বলেন, কখনোই নয়। দাহাই তখন রিঅ্যাক্ট করে বলে, কেন? তুই তো আগে কত ভালো বাস্কেটবল খেলতিস। চিংচি অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? দাহাই তখন মানিয়ে বলে, আমি তো তোর ফ্যান, তোকে সবসময় খেলতে দেখতাম কলেজে। দাহাই তখন নিজের জামাটা একটু সরিয়ে দেয় আর বলে, তুই যদি খেলতে রাজি না হোস তাহলে আমি কিন্তু বাঁচাও বাঁচাও বলে চেঁচাবো, তোর নামে কিন্তু মানহানির মামলা করব। চিংচি তখন এক পা করে দাহাইয়ের দিকে এগিয়ে আসতে থাকে, আর তারপর একটা সময় খুব কাছে চলে আসে দাহাইয়ের। দাহাই তো তখন চিংচিকে হাঁ করে দেখতে থাকে। চিংচি বলে, আমার মনে হয় তুমি একটু বেশি আইডল ড্রামা দেখে ফেলছো। একজন সার্জন তার হাতটাকে ইউজ করবে শুধুমাত্র অপারেশন করার জন্য। এটা বলে তখন চিংচি ওখান থেকে চলে যায়। দাহাই এদিকে মনে মনে ভাবতে থাকে, এ কি, আমার কি হলো? আমার হার্টবিট এরকম বেড়ে গেল কেন? আমার একটা ডক্টর দেখাতেই হবে। তো তারপরে আমরা একটা ডক্টর ক্লিনিক দেখতে পাই, যেখানে দাহাই গিয়ে দুজন নার্সকে তার নিজের সমস্ত কথা বলে। কিন্তু নার্স দুটো কোনোভাবেই দাহাই এই কথা বিশ্বাস করে না। দাহাই তখন একজন নার্সকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি শুরু করে। ওখানেই তখন আমরা একটা নতুন ক্যারেক্টার দেখতে পাই। এ বলে, আমি তোমাকে বিশ্বাস করি। এটা শুনে দাহাই তো অবাক হয়ে যায় আর বলে, আরে তুমি আমার সঙ্গে এখানেও চলে এসেছো। ফ্ল্যাশব্যাকে তখন আমরা এটা দেখতে পাই যে দাহাই যখন হসপিটালের দিকে আসছিল, ওখানে তখন এই নিউ ক্যারেক্টার যার নাম জিচিয়াং, সে পার্কিং নিয়ে একটু সমস্যায় পড়েছিল। সে কোনোভাবেই তার গাড়িটা ঠিক জায়গায় পার্ক করতে পারছিল না। দাহাই ওটা দেখেই হেল্প করতে আসে, আর তার গায়ে এত জোর যে সে গাড়ির আসল জিনিসটাই ভেঙে ফেলে। যেটা দেখে জিচিয়াং তো একেবারেই অবাক হয়ে যায়। কিন্তু জিচিয়াং এ তখন দাহাইকে খুব পছন্দ হয়ে যায় আর বলতে থাকে, মেয়েটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জিচিয়াং দাহাইকে তখন নিজের সঙ্গে ডাকে। দাহাইয়ের কথাগুলো শুনে ডাক্তার তো বিশ্বাসই করতে পারছে না যে এরকম আবার হয় নাকি। ডক্টর বলে, পুরো চেক আপ করে ডক্টর যা মনে হলো দাহাইয়ের মধ্যে ছেলেদের ছিটে ফোটা কোনো কিছুই নেই, সে সম্পূর্ণভাবে একটা মেয়ে হয়ে গেছে। দাহাই বলতে থাকে, সেটা কি করে সম্ভব? সে নিজের বাইসেপ দেখাতে যাবে, কিন্তু সে তো ভুলেই গেছে তার বাইসেপও চলে গেছে। এসব দেখে দূরে দাঁড়িয়ে জিচিয়াং হাসতে থাকে। ডক্টর বলে, দাহাই যদি সত্যি ছেলে হতে চায় তাহলে দাহাইকে বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, যেরকম নর্মাল মানুষরা নিজেদের জেন্ডারটা চেঞ্জ করে। কিন্তু দাহাইকে যতদিন না অবধি সে ছেলে হতে পারবে ততদিন তাকে একটা মেয়ের মতো করেই বাঁচতে হবে, কারণ দাহাইয়ের কথা বাকিরা কেউই বিশ্বাস করবে না। সেই কারণে দাহাইয়ের নাম চেঞ্জ করে ইয়ানশিন রাখা যেতে পারে। দাহাই বেচারা আর কি করবে, সে রাজি হয়ে যায় ইয়ানশিন নামটা নিতেই। দাহাই তখন ডক্টরের হাত জোর করে অনেকবার করে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন তাড়াতাড়ি করেই ছেলে বানিয়ে দেয়। জিচিয়াং ভাবতে থাকে যে মেয়েটা তো বেশ কিউট। জিচিয়াং তখন চলে আসে দাহাইয়ের কাছে আর বলে, তুমি আমার সঙ্গে চলো। হসপিটাল থেকে বেরিয়ে দাহাই তখন একটা জায়গায় বসে ওয়েট করছিল। তখনই সামনে দিয়ে কিছু মেয়ে হেঁটে যেতে যেতে এটা বলে যে দাহাই নামে ক্যাপ্টেন হুট করে কোথাও উধাও হয়ে গেছে, বেকার ক্যাপ্টেন যার নিজের কোনো দায়িত্ব নেই। এটা শুনেই তো দাহাই প্রচন্ড খেপে যায়। ওই মুহূর্তেই ওখানে তখন চলে আসে জিচিয়াং। সে এসে তখন দাহাইকে নিয়ে ওখান থেকে চলে যায়।
আর দাহাইকে নিয়ে চলে আসে একটা গার্লস অ্যাপার্টমেন্টে। এই প্রথম কোনো মেয়েদের রুমে দাহাই ঢুকলো, চারিদিকেই তো মেয়েদের জিনিসের ছড়াছড়ি। জিচিয়াং তখন বলে দিচ্ছিল যে এখানে দাহাই আজ থেকে থাকবে, তার সাথে আরো একজন রুমমেট থাকবে। দাহাই তো বুঝতেই পারছে না সে একটা মেয়ের সঙ্গে এখানে কিভাবে থাকবে। জিচিয়াং বলে, আরে বাবা তুমি তো এখন মেয়ে, তাহলে তো তোমাকে মেয়েদের মতো অ্যাটিটিউড করতেই হবে। কিন্তু দাহাই তো কিছুতেই মেনেই নিতে পারছে না সে একটা মেয়ের সঙ্গে রুম শেয়ার কিভাবে করবে। তখনই ওখানে দাহাইয়ের রুমমেট চলে আসে, যাকে প্রথমবারের মতো দেখে দাহাই প্রেমে পড়ে যায়। মেয়েটা বলে, আমার নাম জিয়াংওয়ে। সে হাত বাড়িয়ে দেয় দাহাইয়ের সঙ্গে আলাপ করার জন্য। দাহাই তখন জানায়, আমার নাম ইয়ানশিন। এত সুন্দরী মেয়ে দেখে দাহাই তখন নিজেই জিচিয়াংকে ওই রুম থেকে বার করে দেয়। দাহাই এসে জিয়াংওকে বলে, আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, রাত হয়ে গেলে দাহাই তো ভীষণ নার্ভাস হয়ে যায় যে একটা মেয়ের সঙ্গে সে রুমে থাকবে। সে তখন অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করতে থাকে, মানে সে ভীষণ টেনশন করছে কি হবে এটাই ভেবে। তখনই ওখানে চলে আসে জিয়াংওয়ে, যাকে দেখে দাহাই একেবারে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মেয়েরা বাড়িতে এইরকম ড্রেস পরে এরকম নর্মাল থাকে। দাহাই তো ভাবতেই পারেনি, সে তো ভাবে যে মেয়েরা হয়তো সবসময় সেজে গুজে থাকে। দাহাই বলতে থাকে, আমি তো ভেবেছিলাম যে গার্লস হোস্টেলে মেয়েরা স্নান থেকে একেবারে ন্যাকেড হয়ে বেরিয়ে আসে, ছেলেরা তো সবসময় এটাই করে। জিয়াংওয়ে বলে, তুমি কিভাবে জানলে ছেলেরা এরকম করে? দাহাই তখন অদ্ভুত হেসে বলে, ও শুনেছে অনেকজনের কাছে। রাত হয়ে গেলে দাহাই দেখে যে তাদের যে বাস্কেটবলের গ্রুপ রয়েছে সেখানে সবাই মেসেজ করে দাহাইয়ের খোঁজ খবর নিতে থাকে। দাহাই তখন নিজের প্রবলেমটা শেয়ার করে জিয়াংওয়ের কাছে। জিয়াংওয়ে বলে, তুই একটা কাজ কর, ওই 4 জনের মধ্যে একটা কন্টেস্ট কর, যে কন্টেস্টে জিততে পারবে সে তোর সঙ্গে ডেট করার সুযোগ পাবে, তাহলে দেখবি সবাই মন দিয়ে ট্রেনিং করছে। দাহাই তখন এই কথাটাই ভাবছিল। আগে আমরা দেখতে পাই কলেজে একটা বড় পোস্টার লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে যে বাস্কেটবল টিমে মেম্বার দরকার, আর সেখানে যে সিলেকশন রাউন্ডে যেতে পারবে সে একটা সুন্দরী মেয়ের সঙ্গে ডেট করতে পারবে। আর এই নিউজটা তখন লাইন দিয়ে অনেকজন মিলে দেখতে থাকে। জিচিয়াং ভাবতে থাকে যে এটা আবার কে দিল এখানে। ওখানে তখন একটা বয়স্ক লোককে দেখা যায় যে এই মেয়েটার সঙ্গে প্রেম করার জন্য সেও প্র্যাকটিস শুরু করে দিয়েছে যাতে সে সিলেকশন রাউন্ডে সিলেক্ট হয়ে যেতে পারে। হুইল চেয়ারে বসে একটা ছেলেও তখন প্র্যাকটিস করতে থাকে যাতে সে সিলেক্ট হয়ে যেতে পারে। এসব দেখে জিচিয়াং তো বিশ্বাসই করতে পারছে না কিছু। কিছুক্ষণ পরেই সেই সিলেকশন রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে বসেছিল দাহাই আর জিয়াংওয়ে। পার্টিসিপেট করার জন্য অনেকজন মিলে এসেছে। প্রথমে চলে আসে সেই বয়স্ক লোকটা। সে যখনই বলটা বাস্কেটে ফেলতে যাবে আর হাত উঁচু করে তখনই তার ঘাড়ে এমন ব্যথা লাগে সে আর হাতটা এগোতে পারে না। ব্যাস, সাথে সাথে তাকে হসপিটালে পৌঁছানো হয়। তারপরেই চলে আসে সেই হুইল চেয়ারে বসে থাকা ছেলেটা। হুইল চেয়ারে বসে থাকলেও সে কিন্তু বাস্কেটে ঠিকঠাক ভাবেই বলগুলো ফেলতে পারে, যেটা দেখে দাহাই আর জিয়াংওয়ে তো বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে হুইল চেয়ারে বসে থাকা একটা ছেলে তো আর বাস্কেটবল খেলতে পারে না, যতই বাস্কেটে বল ফেলতে পারুক না কেন। তখন দাহাই আর জিয়াংওয়ে আলোচনা করতে থাকে যে ছেলেটার পাটা ভাঙা সেরে গেলেই সে তো বাস্কেটবল জয়েন করতে পারবে। এভাবে এক একজন করে অনেকে সিলেকশন রাউন্ডে আসতে থাকে, কিন্তু কেউই ভালো মতো প্র্যাকটিস করে উঠতে পারে না। দাহাই আর জিয়াংওয়ে তো মহা চিন্তায় পড়ে গেছে। তখন তারা এটাই আলোচনা করতে থাকে তাহলে সেই হুইল চেয়ারের ছেলেটাকেই ডাকতে হবে। জিয়াংওয়ে তখন ওই ছেলেটাকে ফোন করে, কিন্তু ফোন করে জানতে পারে যে এক্সাইটমেন্টের চোটে সে ছেলেটা আবারও পড়ে গেছে আর অন্য একটা পাও ভেঙে ফেলেছে। দাহাই ভাবতে থাকে তাহলে এবার কি হবে। তখনই ওখানে আরেকটা ছেলে চলে আসে। সে তখন বলতে থাকে, এবার আমি আমার কামাল দেখাবো। সে প্রথমবারেই বাস্কেটে বল ফেলতে পারে। এটা দেখে দাহাই বলতে থাকে, এই ছেলেটাকে ঠিকঠাক লাগছে। ছেলেটা তখন সোজা চলে আসে দাহাইয়ের কাছে আর তার হাতটা ধরে বলে, চলো আমরা ঘুরতে যাই। তখনই একজন ওই ছেলেটার পেছনে একটা বল ছুঁড়ে মারে, আর দেখা যায় ওটা আর অন্য কেউ নয়, চিংচি। চিংচিকে দেখে তো দাহাই আর জিয়াংওয়ে অনেক অবাক হয়ে যায়। দাহাই তো চেয়েছিল চিংচি যাতে বাস্কেটবলে জয়েন করুক। চিংচি বলে, দেখি তুই কত বড় প্লেয়ার, আমাকে হারিয়ে দেখাতো। তারপরই দুজনে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে আর দুজনের মধ্যে গেম স্টার্ট হয়ে যায়। প্রথম দুবার চিংচি হেরে গেলেও থার্ড টাইম কিন্তু চিংচি ঠিকই জিতে যায় ওই ছেলেটাকে ফেলে দিয়ে। চিংচির বাস্কেটে বল ফেলার স্টাইল দেখে সবাই তো একেবারে হা, কারণ সেটা অত্যন্ত ফাস্ট ছিল। সবাই তখন হা করে চিংচিকেই দেখতে থাকে। একেবারে শেষে বেচারা ছেলেটা হেরে গিয়ে ওখান থেকে তখন চলে যায়। দাহাই তো এসে ছুটতে চিংচিকে জড়িয়ে ধরে। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে থাকে। দাহাই বলতে থাকে, আমি জানতাম তুই আসবি। চিংচি তখন দাহাইকে নামিয়ে ফেলে। চিংচি বলে, আমি কি তোমাকে বলেছি আমি বাস্কেটবলে জয়েন করব? দাহাই অবাক হয়ে বলে, এর মানে কি? তুই এই ম্যাচে এসেছিস আর তুই জিতেছিস, তার মানে তোকে জয়েন করতে হবে আর তোকে আমার সঙ্গে প্রেমও করতে হবে। চিংচি বলে, আর আমি যদি তোমাকে রিজেক্ট করে দিই?
ভাই বলে তুই মোটেও আমাকে রিজেক্ট করতে পারবি না। আরে বাবা, চারিদিকে লোকজনেরা দেখছে, এইসব কেন করছিস? চিংচি তখন এক পা করে দাহাইয়ের দিকে এগিয়ে আসে আর বলে ঠিক আছে। তারপরেই দাহাই আর চিংচির মধ্যে শুরু হয়ে যায় গেম। চিংচি বলে তুমি শিওর যে তুমি আমাকে হারাতে পারবে? দাহাই বলে আমি হয়তো তোর মতো এত স্ট্রং নই, কিন্তু এক্সপেরিয়েন্সের দিক থেকে আমি অনেক বেশি অভিজ্ঞ। অন্যদিকে তখন জিচিয়াং চলে আসে দাহাইয়ের সিটে বসে। জিয়াংওয়ে বলতে থাকে দেখো দুজনকে কি সুন্দর মানিয়েছে। অন্যদিকে চিংচি বলটা একটু উঁচু করে ধরায় দাহাই সেটা আর নিতে পারে না। সে তো মেয়ে হয়ে গেছে, সে আর আগের মতো অত লাফাতেও পারে না। তখনই চিংচি ছুটে আসে দাহাইয়ের কাছে আর তাকে শেখায় যে লাফাতে হয় কিভাবে, যেটা দেখে ওখানে থাকা সবাই তো একেবারে হা হয়ে যায়। দাহাইকে চাকিয়ে নিয়ে বাস্কেটে তখন বলটা ফেলে দেয় চিংচি। দাহাই তো চিংচির দিকে তখন একেবারে অদ্ভুত ভাবে দেখতে থাকে আর বলে ঠিক আছে আমি হেরে গেছি, আমি চলে যাচ্ছি। চিংচি বলে তুমি কি সত্যি চাও যে আমি তোমার টিমে জয়েন করি? দাহাই বলে অবশ্যই, না হলে আমি এত সব কেন করব? চিংচি বলে অ্যাকচুয়ালি আমি টিমে জয়েন করতেই পারি। এটা শুনে দাহাই অবাক। চিংচি বলে কিন্তু একটা শর্ত আছে। দাহাই বলে কি শর্ত? সিনটা তখন ওখানে কাট হয়ে যায়। তারপরে আমরা গার্লস অ্যাপার্টমেন্ট দেখতে পাই, যেখানে চিংচির ওপর তো দাহাই অনেক বেশি রেগেছিল, কারণ চিংচি শর্ত দিয়েছে যে দাহাইকে নাকি চিয়ার লিডার্স হতে হবে। কিন্তু দাহাই তো মনে মনে ছেলে, সে কি করে চিয়ার লিডার্স এর রোল প্লে করবে? জিয়াংওয়ে বলে এটা তো ভালো, তুই তো করতেই পারিস। তাছাড়া তুই তো চিংচিকে প্রমিস করেছিস, আর তুই তো চাস ও তোর টিমে থাকুক। জিয়াংওয়ে তখন দাহাইয়ের বডি মাপ নিচ্ছিল, এই কারণে দাহাইয়ের তো ভীষণ লজ্জা লাগছিল। পরের দিন আমরা জিয়াংওয়েকে বাস্কেটবল কোর্টে দেখতে পাই। জিয়াংওয়ে তখন খালি পর্দার আড়াল থেকে নিজের মাথাটা বের করে রাখে। সে বলতে থাকে তার ভীষণ লজ্জা করছে। জিয়াংওয়ে বলে তুই যদি এক্ষুনি না বেরোস আমি কিন্তু চলে যাব। বাস্কেটবল কোর্টে তখন অনেকে প্র্যাকটিস করছিল। তখনই চিয়ার লিডার্স এর ড্রেস পরে ওখানে চলে আসে দাহাই, যাকে দেখে সবাই একেবারে হা হয়ে তাকিয়ে থাকে, কারণ দাহাইকে এতটাই কিউট লাগছিল। এদিকে দাহাই তো বলতে থাকে এইসব ড্রেস তো সে কোনোদিনও পরেনি, তো মেয়েদের ড্রেস। সবাই তখন দাহাইয়ের কাছে ছুটে চলে আসে আর তাকে ভালো করে দেখতে থাকে। যেই ব্যাপারটা দাহাইয়ের একদমই ভালো লাগছিল না। ওখানেই তখন চিংচি বসেছিল। দাহাই সোজা হেঁটে হেঁটে চলে আসে চিংচির কাছে আর বলে এবার তোমার শান্তি হয়েছে? চিংচি বলে চিন্তা করো না, এবার আমিও মন দিয়ে প্র্যাকটিস করে এই টিমটাকে জেতাবো। এটা বলে ওখান থেকে তখন চিংচি চলে যায়। দাহাই চিংচির ওপর অনেকটা রেগে যায়। ওখানে তখন চলে আসে জিচিয়াং। বলে এই তো তুমি কত সুন্দর মেয়েদের মতো সেজেছো, বেকার বেকার তুমি ছেলে হতে চাও। দাহাই বলে হ্যাঁ এই স্কার্টটা সুন্দর, কিন্তু আমার পেছনে ব্যথা করছে আর কেমন টাইট। জিচিয়াং বলে কিন্তু এটা পরে তোমাকে সুন্দর লাগছে। দাহাই বলে কেন, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো নাকি? জিচিয়াং তখন কিন্তু কিছু বলে না, সে তো খালি হাসে। দাহাইও তখন ওখান থেকে চলে যায়। জিচিয়াং মনে মনে বলতে থাকে কতই না কিউট। কিছুক্ষণ পরে সবাই প্র্যাকটিস করা শুরু করে দেয়। জিয়াংওয়ে তখন সবারই ভিডিও নিতে থাকে আর বলতে থাকে চিংচি কতটাই না স্মার্ট দেখতে। জিজিয়াং এর তো তখন একটু জেলাসি হয়, সে তখন বলে একদিন তুমি বুঝতে পারবে ও অতটাও বেশি হ্যান্ডসাম নয়। জিয়াংওয়ে তো কোনো কথাই শোয় না, সে তখন মন দিয়ে ওই ছবি আর ভিডিওগুলোই দেখতে থাকে। অন্যদিকে চিংচি আর দাহাই তখন ট্যাকটিক্স এর ব্যাপারে আলোচনা করতে থাকে। সবাই বলতে থাকে যে চিংচির মাথায় কত আইডিয়া, এরকম আইডিয়া তো দাহাইয়ের ছিল না। এটা শুনে দাহাইয়ের তো তখন একটু রাগ হতে থাকে। তখনই ওখানে 3 জন চিয়ার লিডার্স গার্ল চলে আসে, যাকে সবাই মিলে হা করে দেখতে থাকে। আসলে দাহাই এই 3 জন চিয়ার লিডার্স কে ডেকে পাঠিয়েছে যাতে তাকে ওই ড্রেসগুলো পরে নাচতে না হয়। প্রত্যেকটা চিয়ার লিডার্স তখন সোজা চলে আসে চিংচির কাছে, কিন্তু চিংচি তো আবার মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে তার একটু কেমন কেমন লাগে, আর সে ওদের একদমই পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। দাহাই তখন চিয়ার লিডার্স গার্লদের বলে দিচ্ছিল যে আমি তোমাদের কোচ। তখন দাহাই ওই চিয়ার লিডার্সদের একটু টেস্ট নিচ্ছিল যে তারা কেমন ডান্স করে। মেয়েগুলো তখন সেই রকম মতোই ডান্স করতে থাকে। দাহাই সবার ডান্স দেখে বেশ খুশি হয়। কিছুক্ষণ পরে চিংচি আর তার একটা ফ্রেন্ড একসঙ্গে প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ করেই সেই ফ্রেন্ডটার পায়ে ফ্র্যাকচার হয়। সে তো তখন ব্যথাতে এতই কাতরাতে থাকে যে উঠেই দাঁড়াতে পারে না। চিংচি তো ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তাই সে দেখে বোঝে যে এত সহজে এই ফ্র্যাকচারটা সারবে না। তখন সেই ছেলেটাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সবাই আলোচনা করতে থাকে যে এবার আর একজন নতুন মেম্বার তারা কোথায় পাবে, কারণ ওই ছেলেটার পায়ে যা আঘাত লেগেছে সেটা মাসখানেকের আগে ঠিক হবে না। সবাই বলতে থাকে আর মাত্র কয়েকটা দিন পরেই ফাইনাল ম্যাচ, এই কদিনের মধ্যে নতুন প্লেয়ার পেলেও তাকে ট্রেনিং দেওয়া হবে কি করে। দাহাই তখন দায়িত্ব নেয় নতুন একজন প্লেয়ার খোঁজার। তখনই দাহাইয়ের চোখ যায় পাশে বসে থাকা জিচিয়াং এর ওপর। জিচিয়াং বলে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? দাহাই তখন রিকোয়েস্ট করা শুরু করে যে তোমাকে খেলতেই হবে। চিংচি বলে ও খেলতে পারে না। জিচিয়াং বলে হ্যাঁ সেটাই তো,
তুই ছাড়া এখানে আর কেই বা খেলতে পারে। এটা বলেই জিচিয়াং হাতে বল নিয়ে গড়গড় করে হাঁটতে থাকে। সে আসলে দেখিয়ে দিতে চায় সবাইকে যে সে আদৌ বাস্কেটবল খেলতে পারে নাকি পারে না। কিন্তু জিচিয়াং এর যে ছোট স্টাইল আর যেভাবে সে বাস্কেটে বলটা ফেলে, এটা দেখে সবার মাথায় হাত উঠে যায়। আর একজন তো বলেই দেয় যে একে দিয়ে বাস্কেটবল গেম হবে নাকি। বাস্কেটে বল ফেলেই তো জিচিয়াং এমন একটা ভাবসাব করতে থাকে যেন সে অনেক বড় প্লেয়ার হয়ে গেছে। কিন্তু যারা বাস্কেটবল খেলে তারা জানে যে এটা কোনো স্টাইলই নয়, আর এইভাবে খেললে কেউ কোনোদিনও জিততেই পারে না। তাহাই তখন বলে আমি একে ট্রেনিং দিয়ে দেবো। কিন্তু এই প্রস্তাবে কেউই রাজি হয় না। পরের দিন থেকে শুরু হয়ে যায় জিচিয়াং এর ট্রেনিং নেওয়া। আর দূর থেকে জেলাসির চোখে তাকিয়ে থাকে চিংচি। জিচিয়াং তখন সিট আপ এক্সারসাইজটা করছিল, আর এভাবেই একবার দাহাইয়ের একেবারে কাছাকাছি চলে আসে জিচিয়াং। দাহাইও তখন যেন একটু লজ্জা পাচ্ছিল। দূর থেকে তখনও চিংচি দাঁড়িয়ে থেকে এই সব কিছুই দেখতে থাকে। সে এটা দেখে তখনই জিচিয়াং এর গায়ে একটা বল ছুঁড়ে মারে। জিচিয়াং বলে কি করছিস নাকি তুই? চিংচি এসে বলে তুই এখানে এগুলো কি করছিস? জিচিয়াং বলে আমি যাই করি না কেন, তোরা তো গায়ে লাগছে কেন? চিংচি বলে তুই আমার সাথে আমি তোকে এগুলো শেখাবো। জিচিয়াং বলে তুই তো আর প্রফেশনাল নোস। দুজনের ঝগড়াটা তখন দাহাই থামায়, আর দুজনের হাত একসঙ্গে মিলিয়ে বলে আরে আমরা তো সবাই বন্ধু, আমরা একসঙ্গে গেম খেললেই তো ম্যাচটা জিতবো। কিন্তু চিংচি তো ভীষণ রেগে যায়, আর জিচিয়াং চিংচি দুজন মিলেই তখন ওখান থেকে চলে যায়। তারপরে দাহাই দায়িত্ব নেয় জিচিয়াংকে বাস্কেটবল শেখানোর। কিন্তু জিচিয়াং তো আবার অতটা বেশি এক্সপার্ট নয়, মানে সে কিছুই পারছে না। সামান্য একটা বলই ক্যাচ ধরতে পারছে না, সে নাকি খেলবে বাস্কেটবল। চিংচি রেগে গিয়ে বলে তুই আমার টিম থেকে বেরিয়ে যা। ইয়ানশিন চায় এই টিমটাকে জেতাতে, আর তুই যদি এই টিমে থাকিস তাহলে আমরা হারবো। তার থেকে ভালো হবে তুই টিম থেকে বেরিয়ে যা, অন্য কাউকে আমরা ঠিক খুঁজে নেব। জিচিয়াং বলে তুই একমাত্র চাস না যে ইয়ানশিন জিতুক, আমিও চাই ইয়ানশিন জিতুক, আর সেই কারণেই আমি বাস্কেটবল খেলতে জানি না, তবু আমি এই টিমে জয়েন হয়েছি। চিংচি তখন রেগে ওখান থেকে চলে যায়। দাহাই এসে তখন বলে আমি জানি তুই যদি ভালো করে প্র্যাকটিস করিস তাহলে তুই ঠিকই পারবি। তারপর এই দাহাই খুব মন দিয়ে স্টেপ বাই স্টেপ বোঝাতে থাকে জিচিয়াংকে, আর শেখাতে থাকে সেগুলো। জিচিয়াং তো তখন দাহাই দিকে অবাক হয়ে দেখতে থাকে। অনেক রাত হয়ে গেলে গার্ড তখন চলে আসে চেক করার জন্য। সে যখন পুরো কোর্টে কাউকে দেখতে না পায় তখন সে লাইট অফ করে ওখান থেকে চলে যায়। কিন্তু তখনও দাহাই আর জিচিয়াং ছিল ওই কোর্টের মধ্যে। তারা ভাবতে থাকে যে পাওয়ার কাট হয়ে গেল নাকি। হঠাৎ করে বাস্কেট একটা নিচে পড়ে যায় আর চারিদিকে বল ছড়ে যায়, যেটা দেখে দাহাই আর জিচিয়াং অনেক ভয় পেয়ে যায়। দাহাই বলে দরজাটা তো লক করা দেখছি, কোথা থেকে বেরোবো? দাহাই তখন নিজের ফোনটা বের করে। দাহাই ফোনটা চেক করে বলতে থাকে হ্যাঁ আমার ফোনটা সুইচ অফ। আর অন্যদিকে জিচিয়াং এর সাথে নিজের ফোনটাই নেই। আর এভাবেই তারা দুজনে কাটিয়ে দেয় ওখানে। পরের দিন সকালবেলা চিংচি কোর্টে চলে আসে প্র্যাকটিস করার জন্য। চিংচি তখন দেখে যে ওইখানেই দাহাই আর জিচিয়াং ঘুমাচ্ছে, যেটা দেখে চিংচি অনেকটাই রেগে যায় আর বল বাম্প করতে করতে তাদেরকে ডাকে। চিংচি বলে তোমরা এখানে ঘুমাচ্ছ কেন? দাহাই বলতে থাকে কালকে রাতে তারা এখানেই লকড হয়েছিল। চিংচি বলে কিন্তু ওই দরজাটা তো ভেতর থেকে খোলা যায়। দাহাই তখন বলে এ বাবা তাই তো। চিংচি রেগে বলে যদি বেরোনোর ইচ্ছা থাকে না তাহলে ঠিকই বেরোনো যায়, এইভাবে অজুহাত দেখে এখানে একসঙ্গে রাত কাটানো যায় না। দাহাই বলে এত রেগে যাওয়ার কি আছে? চিংচি বলে আমি তোমাকে আমার টিম থেকে বার করে দেবো। এটা শুনে দাহাই তো একেবারেই অবাক হয়ে যায়। না দাহাইকে দেখতে পাই সে তখন পড়াশোনা করতে বসেছে, কারণ সামনেই তার পরীক্ষা। কিন্তু কিছুতেই কোনো পড়াই তার মাথাতে ঢুকতেই চাইছে না। তখনই তার মনে হয় আচ্ছা এটা তো চিংচির কাছ থেকে হেল্প নেওয়া যায়, কারণ চিংচি তো একজন মেডিকেল স্টুডেন্ট আর অনেক ইন্টেলিজেন্টও। আর এটাই তখন দাহাই বসে বসে চিন্তা করছিল। পরের দিন আমরা চিংচিকে দেখতে পাই সে তখন কোর্টে প্র্যাকটিস করছিল। দাহাই এসে তখন চিংচিকে অনেক সম্মান দিয়ে দাদা দাদা করে কথা বলতে থাকে। চিংচি বলে কি হয়েছে? দাহাই আরো ভালো ভালো কথা বলে কোনো না কোনো ভাবে চিংচিকে পটানোর চেষ্টা করে। চিংচি বলে তোমার যেটা বলা সেটা সোজাসুজি বলো। দাহাই তখন চিংচিকে টানতে টানতে একদিকে নিয়ে যায় আর চলে আসে একটা শু শপে। আসলে দাহাই চিংচিকে পটানোর জন্য তাকে একটা জুতো কিনে দিতে চাইছে। দাহাই তখন বলতে থাকে তার বাবা বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিল, আর সেই কারণে বাস্কেটবলটা তার খেলতে এত বেশি ভালো লাগে। একটা ফাইনাল ম্যাচে তার বাবা একবার হেরে গিয়েছিল, আর তারপর থেকেই তার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। সেই কারণেই দাহাই চায় না কোনো ম্যাচে হেরে যেতে। তারপর দুজনের একই জুতো পছন্দ হয়ে যায়। দাহাই বলে তাহলে এইটা পরে দেখো, এটা তো এখন লিমিটেড এডিশনের মধ্যে চলছে। চিংচি বলে ছেলেদের স্নিকার্স এর ব্যাপারে যে তোমার এত নলেজ সেটা তো জানতাম না। দাহাই বলে এমন অনেক কিছুই রয়েছে যেটা তুমি জানো না। চিংচি তারপর ওই হোয়াইট স্নিকার্সটা পরে বেরিয়ে আসে। দাহাই বলতে থাকে বেশ ভালোই দেখাচ্ছে।
চিংচি তখন দুটো স্নিকার্স বলে, আমার মনে হয় এই দুটো স্নিকার্স তোমার পায়ে ভালো লাগবে। তারপরেই ওই স্নিকার্সটা চিংচি নিজে দাহাইয়ের পায়ে পরিয়ে দেয়। দাহাইয়ের তো ব্যাপারটা ভীষণ ভালো লাগে। চিংচি বলে, তোমার পছন্দ হয়েছে? দাহাই তখন লজ্জা পেতে পেতে বলে, হ্যাঁ। তারপরেই আমরা জিয়াংওকে দেখতে পাই। সে তখন দূর থেকে দাহাই আর চিংচিকে একসঙ্গে দেখে ফেলে। সেও তখন গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ওদের দুজনকে নোটিস করতে থাকে। দাহাই তো এদিকে ওই নতুন দুটো জুতো পেয়ে ভীষণ খুশি, আর দাহাই রিকোয়েস্ট করে চিংচি যেন এই টিমের ক্যাপ্টেন হয়ে যায়। দাহাই বলে যে ঠিক আছে। অমনি দাহাই তখন একটা ম্যাথ পেপার উঁচু করে ধরে আর বলে, ঠিক আছে, এবার এই কাজে তুমি আমাকে হেল্প করবে। চিংচি বলে, আমি জানতাম এসবের পেছনে কিছু না কিছু একটা আছে। অন্যদিকে জিয়াংওয়ে তখন ছবি তুলতে থাকে। তারপরে একটা ক্লাসরুমে দাহাই আর চিংচি বসে যায় সেই ম্যাথ পেপারগুলো সলভ করতে। ওদের তখনও আড়াল থেকে জিয়াংওয়ে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে থাকে। চিংচি তখন একটা পেপার আগে সলভ করতে দেয় দাহাইকে, কিন্তু দাহাই কিচ্ছু পারে না, সবগুলোই ভুল ভাল করে যায়। তারপর অনেকক্ষণ হয়ে যায়, ওরা দুজনে এইভাবেই পড়াশোনা করতে থাকে। চিংচি বলে, কাল থেকে কিন্তু আমি আর পড়াতে পারবো না। দাহাই তখন মেরে বলে, কেন পড়াতে পারবে না? চিংচি বলে, আমার ইচ্ছে। দাহাই তখনই চিংচিকে ধরে পেটাতে যাবে, কিন্তু তখনই দাহাইয়ের ড্রেসটা ছিঁড়ে যায়। দাহাই তো একেবারে অবাক হয়ে যায়। ঠিক তখনই সিকিউরিটি গার্ড আসে রুমটা চেক করার জন্য, আর তাকে দেখেই ওখানে তখনই দাহাই আর চিংচি লুকিয়ে যায়। জিয়াংওয়ে লুকিয়ে যায় ওখানে থাকা একটা ঝোলানো কঙ্কালের পেছনে। সিকিউরিটি গার্ড চেক করে যখন দেখে রুমের মধ্যে কেউ নেই, সে তখন লাইটটা অফ করে ওখান থেকে চলে যায়। রুমের মধ্যেই তখন আটকে যায় দাহাই আর চিংচি। তখনই জিয়াংওয়ের হাত লেগে কঙ্কালটা নড়ে ওঠে। দাহাই বলতে থাকে, ওটা নড়ছে কেন? ব্যাস তাতেই দাহাই একেবারে দেখার মতো চমকে উঠেছিল। তখনই দাহাই আর চিংচি ওখান থেকে পালাতে যায়। হঠাৎ দেখা যায় যে স্কেলেটনটার চোখের ভেতর থেকে আলো বেরোতে থাকে, যেটা দেখে দাহাইয়ের অবস্থা তো একেবারে যাচ্ছে তাই হয়ে যায়। সে উল্টো দিকে ছুটতে যাবে, কিন্তু পুরোপুরি চিংচির গায়ের উপর পড়ে যায়। চিংচির ঠোঁটের ওপর দাহাইয়ের ঠোঁট। জিয়াংওয়ের সাথে সাথে ওদের দুজনে এই মোমেন্টটা ছবিটা ক্লিক করে নেয়। আর এখানে জিয়াংওয়েকে দেখে দাহাই আর চিংচি দুজনেই অবাক। তারপর কেটে যায় প্রায় 10 দিন, আর এসে গেছে রেজাল্ট বেরোনোর দিন সেই এক্সামের। দাহাই তো অনেক টেনশনে রয়েছে যে সে ফেল করবে কিনা, তা তো ঠিক নেই। জিয়াংওয়ে তখন দাহাইয়ের হয়ে তার রেজাল্টটা দেখে দিচ্ছিল। ইয়ানশিন জানায় যে দাহাই পাশ করে গেছে। এটা শুনেই তো দাহাই আনন্দে একেবারে লাফিয়ে ওঠে, আর সেই আনন্দে সে চিংচিকে জড়িয়ে ধরে তার গালে কিস করে। ওখানে থাকা সবাই তখন একেবারে থ হয়ে যায়, কিন্তু জিচিয়াং এর এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। দাহাই নিজেই ভাবতে থাকে সে এক্সাইটমেন্টের চোটে কি করে ফেললো। ওখানে থাকা সবাই এমন একটা ভাব করতে থাকে যেন কিছু হয়নি। দাহাই যেহেতু ম্যাথ টেস্টে পাশ করে গেছে, আর সেই কারণেই সে সবাইকে আজকে ট্রিট দিচ্ছে। জিয়াংওয়ে তখন মজা করে দাহাইকে বলতে থাকে, কি রে, আমি ওই ছবিটা সবাইকে দেখাবো? দাহাই বলে, এই খবরদার, একদম না। সবাই এক্সাইটমেন্টে জিজ্ঞাসা করে, কি ছবি কি ছবি, আমিও দেখবো। জিয়াংওয়ে তখন ওখানে থাকা সবাইকে ওই ছবিটা দেখায়। এটা দেখার পরে জিচিয়াং এর অনেক খারাপ লাগে। এদিকে দাহাই আর চিংচি তো ভীষণ অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। দাহাই মনে মনে বলতে থাকে, যেদিন আমি আবার ছেলে হয়ে যাব না, এই সব শোধগুলো তোদের উপর আমি তুলবো। এই ব্যাপারটা কাটানোর জন্য জিচিয়াং তখন বলে, চল সবাই মিলে গেম খেলি। সবাই তাতে রাজি হয়ে যায়। সবাই মিলে ঠিক করে যে তারা ট্রুথ অর ডেয়ার গেম খেলবে। প্রথম টার্নটা আসে হচ্ছে চিংচির। জিয়াংওয়ে বলে, ট্রুথ অর ডেয়ার। চিংচি বলে, ডেয়ার। জিয়াংওয়ে বলে, তোমার কন্ট্যাক্টের মধ্যে এমন কাউকে তুমি নিজের ভালোবাসা জানাও। চিংচি বলে, আমার তো আর কোনো গার্লফ্রেন্ড নেই। জিয়াংওয়ে বলে, তাহলে কোনো বন্ধুকে? চিংচি তখন বলতে থাকে, আমার একটা বন্ধু ছিল দাহাই, ও তো বিদেশে চলে গেছে। তখনই চিংচি দাহাইয়ের নাম্বারটাতে কল করে, আর রিং এর শব্দ শোনা যায়। সবাই ভাবতে থাকে কার ফোন বাজছে। আসলে ফোনটা বাজছে দাহাইয়ের। দাহাই তখন বলতে থাকে, আমার ফোন কেন বাজছে এই সময়? ব্যাগটা খুলে দাহাই তখন দেখে সে দুটো ফোনই আজকে নিয়ে চলে এসেছে। ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখতে পাই তাড়াহুড়োর চোটে দাহাই তখন, মানে আগে যখন দাহাই যে ফোনটা ব্যবহার করতো সেটাও নিয়ে চলে এসেছে, আর এখন যে ফোনটা নতুন ব্যবহার করছে সেটাও নিয়ে চলে এসেছে। দাহাই সবাইকে বলতে থাকে এটা একটা আননোন নাম্বার থেকে কল আসছে। চিংচি দাহাইয়ের নাম্বারে আবারও কল করে, কারণ কলটা দাহাই ধরে না। আর আবারও দাহাইয়ের ফোনে কলটা আসে। দাহাই তখন কলটা কেটে দেয়, কিন্তু দাহাই তখন বলছিল অন্য নাম্বার থেকে তার ফোনে কল আসছে। সবাই তখন দাহাইয়ের দিকে একেবারে অবাক হয়ে দেখতে থাকে। জিয়াংওয়ে বলে, তোর কাছে দাহাইয়ের ফোনটা কেন রে? দাহাই বলে, এখন যখন তোমরা সবাই জেনেই গেছো, আমি আর লুকিয়ে রাখবো না, আমি হচ্ছি দাহাইয়ের গার্লফ্রেন্ড। কথাটা শুনে চিংচি মোটেও খুশি হয় না। দাহাই বলে, ও বিদেশে যাওয়ার আগে আমার কাছে ফোনটা রেখে গেছে। চিংচি বলে, কিন্তু দাহাই তো তোমার কথা কোনোদিনও আমাকে বলেনি। দাহাই বলে, বলেনি কারণ আমি চেয়েছিলাম সে যেন কাউকে না জানায়। আমরা আমাদের রিলেশনটাকে লুকিয়ে রাখারই চেষ্টা করেছি। সবাই আলোচনা করতে থাকে দাহাই বেশ ভালোই মেয়ে পটিয়েছে।
ইয়াংওয়ে তখন আস্তে আস্তে বলে, তাহলে তুই চিংচির সঙ্গে কোনো সম্পর্কে জড়াবি না? দাহাই তখন কিছুই বলে না। ওখান থেকে বেরিয়ে দেখা যায় যে দাহাই অনেকবার করে চিংচির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু চিংচি তার সঙ্গে আর কথা বলে না। দাহাইয়ের সঙ্গে আর কোনো রকমের কোনো কথা না বলে চিংচি ওখান থেকে চলে যায়। এতে তো দাহাইয়ের বেশ খানিকটা খারাপ লাগে। গাড়িতে করে চিংচি যখন বাড়ির দিকে আসছিল তখনই সে হঠাৎ করেই ভীষণ জোরে হাসতে থাকে, বলতে থাকে, দাহাই আমি কোনোদিনও ভাবতেও পারিনি তুই এরকম একটা মিথ্যে বলবি। দাহাই যখন ডর্মে ফিরে আসে সে তখন চিংচিকে তার দাহাইয়ের যে ফোনটা সেখান থেকে মেসেজ করে বলে, সরি রে, আমি তোকে আসল সত্যিটা এতদিন জানাতে পারিনি। আসলে আমার গার্লফ্রেন্ড চেয়েছিল লুকিয়ে রাখতে, সেই জন্যই আমি লুকিয়ে রেখেছি। চিংচি তখন মুচকি মুচকি হাসতে থাকে দাহাইয়ের এই মেসেজগুলো পেয়ে। চিংচির মুখ দেখে যেন মনে হচ্ছিল সে কোনোভাবে জানে যে ওই মেয়েটাই দাহাই। পরের দিন সকাল থেকে দাহাই যতবার করে চিংচির সঙ্গে কথা বলে চিংচি প্রত্যেকবার দাহাইকে ইগনোর করতে থাকে। তার দিকে তাকানো তো দূর, তার সাথে কথাও বলে না। ভাবে চলতে চলতে দাহাই তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে চিংচির ওপর। আর দাহাই ভাবতে থাকে কি করে চিংচির রাগটাকে ভাঙানো যায়। তখনই তার মাথায় আসে যে কদিন পরেই তো চিংচির বাচ্চা আসছে, সে কোনো একটা গিফট দিয়ে চিংচির মনটাকে নরম করতে পারে। দাহাই সেরকম প্ল্যান মতো চলে যায় আবারও সেই শু স্টোরে। সেখানেই তখন একটা লিমিটেড এডিশনের জার্সি ছিল, যেটা প্রথমবার দেখেই দাহাইয়ের খুব পছন্দ হয়ে যায়। কিন্তু জার্সিটার দাম এতটাই বেশি যে দাহাইয়ের কাছে সেই সময় কোনো টাকাই ছিল না ওটা কেনা। তখনই জিয়াংওয়ে দাহাইকে ফোন করে আর অনেক হাসি খুশি ভাবে বলে, হাই, আজকে আমার ফ্যাশন ডিজাইনিং এর একটা শুট রয়েছে, তুই কি ওখানে একটা কাজ করতে পারবি? তুই কিন্তু টাকা পাবি। দাহাই তখন রাজি হয়ে যায়, কারণ সে তো টাকা পাবে। সে এটা করতে এই কারণে রাজি হয় যাতে সে ওই জার্সিটা কিনতে পারে। তারপরেই আমরা দাহাইকে দেখতে পাই সে তখন মেয়েদের ড্রেস পরে সে হাঁটতেই পারছে না, তার যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এত টাইট জামা পরে। দাহাই ভীষণ টেনশন করতে থাকে, কারণ সে কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি। ইয়াংওয়ে বলে, তুই চাপ নিচ্ছিস কেন? এখানে যে হিরো আছে তাকে তুই চিনিস। তখনই ওখানে চলে আসে হিরো সেজে জিচিয়াং। জিচিয়াংকে দেখে দাহাইয়ের মনটা ভেঙে যায়। সে ভেবেছিল হয়তো এটা হবে চিংচি। ডিরেক্টর তারপর সবাইকে বুঝিয়ে দিচ্ছিল সিনটা কেমন হবে। তারপরেই দাহাই আর জিচিয়াং এর মধ্যে শুরু হয়ে যায় শুটিং। দুজনে বেশ ভালোই অভিনয় করে আর ডিরেক্টরও ভীষণ খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই জিয়াংওয়ে এসে টাকাটা দিয়ে দেয় দাহাইকে। এত টাকা দেখে দাহাই তো অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশিও হয়ে যায়। তারপর রাত হয়ে যায়। দাহাই ছুটতে ছুটতে চলে আসে সেই শু স্টোরে আর এসে ওই জার্সিটা চায়। সেই জার্সিটা কিনে দাহাই নিজের হোস্টেলের দিকে ছুটতে ছুটতে আসে। সে অনেক খুশি এইটা সে চিংচিকে দেবে এটা ভেবে। অন্যদিকে তখন আমরা চিংচিকে দেখতে পাই সে তখন কোর্টে বলগুলো গুছিয়ে রাখছিল। তখনই ওখানে চলে আসে দাহাই। দাহাই বলে, তোমার বার্থডে আসছে না, আমি এই গিফটটা তোমার জন্য কিনেছি। চিংচি বলে, সরি, আমি এটা নিতে পারবো না। দাহাই বলে, কেন? চিংচি বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, আমি যদি তোমার সঙ্গে কথা বলি বা তোমার থেকে গিফটটা নিই তাহলে দাহাই সেটা মোটেও ভালো চোখে দেখবে না, আর আমি চাই না দাহাইয়ের সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। এটা বলে চিংচি ওখান থেকে চলে যায়। দাহাইয়েরও তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। সে যাওয়ার সময় ডাস্টবিনে ওটা ফেলে দিয়ে চলে যায়। তখনই ওখানে চলে আসে চিংচি আর ডাস্টবিন থেকে ওই প্যাকেটটা তুলে নেয়। চিংচি তখনই কাউকে একটা ফোন করে আর বলে থেরাপিটা বেশ ভালোই কাজে দিয়েছে। তখনই আমরা একটা ন্যারেটিভ ভয়েসে এটা শুনতে পাই যে দাহাই যে মেয়ে হয়েছে সেটা কিন্তু সে নিজে থেকে হয়নি, তাকে বানানো হয়েছে। আর সবাইকে দাহাইয়ের সঙ্গে কোঅপারেটিভ করতে বলা হচ্ছে যাতে দাহাই তার নিজের নতুন আইডেন্টিটিটা মেনে নিতে পারে। আর এই কথাগুলোই তখন চিংচি তার প্রফেসরের সঙ্গে বলছিল। চিংচি আর তার প্রফেসর মিলে কিছু একটা আবিষ্কার করেছে আর যেটা সে দাহাইয়ের ওপর প্রয়োগ করেছে। আমরা দাহাইকে কলেজের দিকে আসতে দেখি। সে তখন এটাই ভাবছিল যে শিংচির সঙ্গে ঠিক কোন কথাটা দিয়ে সে শিংচির সঙ্গে কথা বলা শুরু করবে। দাহাই বলতে থাকে যে আজকে আমি শিংচিকে সমস্ত কথাটা বলেই ফেলবো, মানে ইয়ানশিন যে আসল দাহাই সেটাই সে আজকে শিংচিকে বলে দেবে, এটাই সে ভাবছে। তারপরে দাহাই চলে আসে জিমনাজিয়ামে। সেখানে এসে সবাইকে জিজ্ঞাসা করে যে শিংচি কোথায়। ওখানে থাকা সবাই মিলে তখন দাহাইয়ের কাছে নালিশ করতে থাকে যে শিংচি তাদেরকে খাটিয়ে খাটিয়ে মারছে, মানে দিন নেই রাত নেই, সারা রাত দিন জুড়ে খালি প্র্যাকটিস করাচ্ছে। দাহাই তো এদের বেশি পাত্তা টাত্তা দেয় না, আর পাত্তা না দিয়ে আবার জিজ্ঞাসা করে যে শিংচি কোথায় আগে বলো। ওখানের একজন বলে শিংচি ছাদের ওপর আছে। সেটা শুনে দাহাই তখন ওখান থেকে চলে যায়। অন্যদিকে রুফটপে তখন আমরা জিচিয়াং আর দাহাইকে একসঙ্গে দেখতে পাই। জিচিয়াং বলে ইয়ানশিন কিন্তু বেশ কয়েকদিন ধরে জিমনাজিয়ামে আসছে না। অন্যদিকে রুফটপের ওপরে তখন চলে আসে দাহাই।
দাহাই শুনতে পায় যে জিচিয়াং আর শিংচি কোনো একটা থেরাপির ব্যাপারে আলোচনা করছে। দাহাই ভাবতে থাকে কিসে থেরাপি নিয়ে কথা বলছে ওরা। শিংচি বলে থেরাপিটা বড্ড স্লোলি চলছিল, সেই কারণে এটা করতে আমি বাধ্য হয়েছি। জিচিয়াং বলে কিন্তু এটাতে তো ইয়ানশিন হার্ট হয়েছে। শিংচি বলে আমি ওকে কখনোই কষ্ট দিতে পারি না। জিচিয়াং বলে প্রফেসর মো আমাদের যে থেরাপিটা করতে বলেছে দাহাইয়ের সঙ্গে, সেটা কি আমরা ঠিক করে করছি? আদৌ কি দাহাই নিজেকে মেয়ে বলে মনে করছে? আমার তো মনে হয় না। শিংচি বলে আমিও চাই দাহাই এই থেরাপিটা একদম সাকসেসফুল ভাবে চলে, আর ওর মধ্যে আমি কদিন ধরে মেয়ে হওয়ার লক্ষণগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। চিয়ান বলে কিন্তু আমি তো ভেবেছিলাম তুই ওকে কষ্ট না দিয়ে এসব করবি। শুধুমাত্র ইয়ানশিনকে আমার ভালো লাগে বলে আমি নিজেকেও ছেলে বলে মানতে শুরু করেছি। তো এইটুকু কনভারসেশনে তো এটা ক্লিয়ার হয়ে যায় যে জিচিয়ান কিন্তু কোনো অবস্থাতে মেয়ে ছিল, সেও এখন ছেলে হয়ে গেছে। আর এটা কোনো একটা থেরাপি, যেটা সবাই জানতো। এখানে জিয়াংওয়ে, শিংচি, জিচিয়ান আর সাথে সাথে ওই টিমমেটে যারা রয়েছে সবাই এই বিষয়ে জানতো। এদিকে দাহাই দাঁড়িয়ে ওদের দুজনের এই সমস্ত কথা শুনতে পায়। শিনচি এদিকে বলতে থাকে যে দাহাইয়ের বাবাই তো চেয়েছে দাহাইয়ের সাথে এইটা যেন হয়, তাহলে এখানে জিচিয়াং এর এত সমস্যা কোথায় হচ্ছে? এদিকে এই সমস্ত কিছু শুনে দাহাই তো একেবারেই অবাক হয়ে যায়। জিচিয়াং শিংচিকে রেগে বলে যে যদি ইয়ানশিনের কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। দাহাইয়ের যা শোনা তার হয়ে গেছে, সেই কারণে ওখান থেকে সে চলে যায়। আর দরজা বন্ধ হওয়ার আওয়াজটা শুনতে পায় জিচিয়াং আর শিংচি। শিংচি আর জিচিয়াং তখন চারিদিকে দৌড়ে দৌড়ে খুঁজে বেড়াতে থাকে দাহাইকে। শিংচি ছুটে চলে আসে জিমনাজিয়ামে। ওখানে এসে জিজ্ঞাসা করে ইয়ানশিনকে কি তোরা কেউ দেখেছিস? সবাই বলতে থাকে ইয়ানশিন তো রুফটপে গিয়েছিল। শিংচি বলে ইয়ানশিন সমস্ত সত্যিটা জানতে পেরেছে। এটা জানার পর টিমমেটরা তো একেবারেই অবাক হয়ে যায়। শিংচি সাথে সাথে আবারও ইয়ানশিন অর্থাৎ দাহাইকে খুঁজতে বেরিয়ে যায়। ওখানে তখন সবাই মিলে এটা আলোচনা করতে থাকে যে তারা এতদিন ধরে পার্ট টাইম অ্যাক্টর হিসেবে কাজ করত, আর এই কারণে তাদের শিংচি টাকাও দেবে। শিংচি সেই শু স্টোরেও চলে আসে যেখানে মাঝে মাঝেই ইয়ানশিন অর্থাৎ দাহাই আসতো, কিন্তু সেই শপকিপারও বলে যে দাহাই এখানে আজকে আসেনি। অন্যদিকে আমরা জিচিয়াংকে দেখতে পাই, সে তখন জিয়াংওয়েকে ফোন করে সমস্তটা বলে দেয় যে দাহাই সব সত্যি জেনে গেছে। জিয়াংওয়েও এটা শুনে অবাক হয়ে যায় যে দাহাই জানলো কিভাবে। জিচিয়াং আর জিয়াংওয়ে মিলে একসঙ্গে দাহাইকে খুঁজতে বেরোয়। হঠাৎ করেই জিয়াংওয়ের পায়ে মচকা লাগে আর সে তখন আর হাঁটতে পারে না। সেটা দেখে জিচিয়াং জিয়াংওয়ের কাছে চলে আসে। সে দেখে যে জিয়াংওয়ের পায়ে মচকা লেগেছে। জিচিয়াং এটা দেখে তখন জিয়াংওয়ের সামনে বসে পড়ে, কারণ সে চায় জিয়াংওয়ে যেন তার পিঠে উঠে পড়ুক, কারণ জিয়াংওয়ে তো হাঁটতে পারছে না। জিয়াংওয়ে তখন সেটাই করে, আর এই ব্যাপারটা জিয়াংওয়ের প্রচন্ড ভালো লাগে যে জিচিয়াং এত কেয়ার করে জিয়াংওয়েকে। তারপরেই সন্ধ্যা হয়ে যায়। তখনও শিংচি চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল দাহাইকে। শিংচি তখন দাহাইয়ের বাবাকে ফোন করে আর বলে দেয় যে তাদের সমস্ত সত্যিটা দাহাই জেনে গেছে। যদি দাহাই বাড়ি ফিরে যায় তাহলে প্লিজ আমাকে ফোন করে জানাবেন। অন্যদিকে আমরা দাহাইকে দেখতে পাই, সে তখন কান্না করে করে পাগলের মতো ছুটছিল। সে তো ভাবতেই পারছে না যে তার সঙ্গে ঠিক এগুলো কি হচ্ছে। দাহাই বলতে থাকে আমি তাহলে সত্যি সত্যি মেয়ে? আমার নিজের কাছের বন্ধুরা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালো লাগার মানুষ সবাই আমাকে মিথ্যে বললো, এইভাবে আমাকে ধোকা দিল। এমনকি আমার নিজের বাবাও আমাকে এইভাবে মিথ্যের মধ্যে রেখে দিল এতগুলো দিন। কেন করলো তারা এরকম দাহাইয়ের সঙ্গে? দাহাই তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে দাহাইয়ের এত বড় ক্ষতিটা ওরা কিভাবে করতে পারলো? এগুলো ভাবতে ভাবতে দাহাই যেন নিজের কান্নাটাকেই থামাতে পারছে না। সে পাগলের মতো কান্না করতে থাকে সেই সময়। কিছুক্ষণ পরে দাহাই চলে আসে তার নিজের বাড়ির সামনে, আর তারপরেই নিজের বাড়ির দরজাটা সে খোলে। সে দেখতে পায় তার বাবা তখন বাড়িতে কাজ করছিল। দাহাইকে দেখতে পেয়ে তার বাবা তার কাছে ছুটতে চলে আসে আর জিজ্ঞাসা করে তুই ঠিক আছিস তো? কিছুক্ষণ পরে দাহাইয়ের বাবা কেটে যাওয়া জায়গাটাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, কারণ দাহাই রাস্তাতে তখন পড়ে গিয়ে পাটা কেটে ফেলেছিল। দাহাই তখন তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। দাহাইয়ের বাবা বলে তুই থেরাপি সম্পর্কে সবকিছু জেনে গেছিস তাই না? দাহাই মাথা নাড়িয়ে বলে দাহাইয়ের বাবা বলে আমি যদি এতটা বেশি জেদি না হতাম তাহলে হয়তো তোর সাথে এরকমটা কোনোদিনও হতো না। বাবা হিসেবে আমি তো একজন ব্যর্থ মানুষ। সেই সময় আমি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জেতার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারি। ওই জেদটা আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না, কিন্তু দিনের শেষে এই স্বপ্নটা আমার পূরণ হলো না। নিজের স্বপ্নটা আমি তোর ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছিলাম অজান্তে, আমি বুঝতেও পারিনি।
তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ফাইনাল ম্যাচের দিন দাহাইয়ের বাবা হেরে গিয়েছিল। সেই কারণে দাহাইয়ের বাবা অনেক ভেঙে পড়েছিল, সাথে সাথে ড্রিঙ্ক করছিল আর নিজেকে বলতে থাকে যে সে একজন ব্যর্থ মানুষ, তার দ্বারায় কোনো কিচ্ছু হবে না। তখনই দাহাইয়ের বাবার চোখ যায় তার ছোট্ট মেয়েটার ওপর, যার নাম দাহাই। মানে দাহাই কিন্তু ছোটবেলা থেকে মেয়েই ছিল, কি আর 5টা মেয়ের মতোই। দাহাই নিজেকে তখন মেয়েই মনে করতো, আর সে আসলেই মেয়ে ছিল। কিন্তু তার বাবার কথায় সে নিজেকে ছেলের রূপ দিতে বাধ্য হলো। আর এরপর থেকেই দাহাই মেয়ে হলেও সে ছেলেদের মতো করেই বেঁচে থাকতো। ছেলেদের মতো জামা কাপড় পরা, হেয়ার স্টাইল, কথা বলার ধরন, সমস্ত কিছু তার যেন ছেলেদের মতোই হয়ে গেল। সেই ছোট্ট দাহাই এতটাই নিজেকে ছেলে মনে করতো যে ছেলেদের ওয়াশরুমটাই সে ব্যবহার করত। ছেলেরা যখন বাস্কেটবল খেলতো তখন সে এসে বলতো যে সেও তাদের সঙ্গে বাস্কেটবল খেলবে, কিন্তু কেউ দাহাইকে তাদের দলে নিত না। আর সবাই মিলে দাহাইকে মজা করতো, তুই তো মেয়ে, ছেলেদের মতো কেন সেজে থাকিস। কথাগুলো শুনে দাহাই অনেক কষ্ট পেত, আর সে তখন কান্না করতে করতেই চলে যেত। দাহাইয়ের বাবা কান্না করতে করতে বলে সে টিচারের কাছে গিয়েও এটা বলেছিল যে দাহাই এখন আর মেয়ে নয়, সে ছেলে। তাকে যেন স্কুলের সবাই ছেলেদের মতো করে ট্রিট করে। দাহাই ওই বাস্কেটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখতে দেখতে কখন যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে সে নিজেই বুঝতে পারেনি। দাহাইয়ের বাবা তখন দাহাইয়ের কাছে সরি বলতে বলতে অনেক কান্না করতে থাকে। দাহাই বলে, বাবা, এখানে তোমার কোনো ভুল নেই, ভুলটা তো আমার। এতগুলো বছর ধরে আমি এটা বুঝতেই পারিনি যে আমি একটা মেয়ে, আর তুমিও আমাকে একবারও বললে না, আর আমি ভুলেই গিয়েছিলাম সমস্ত কিছু। দাহাইয়ের বাবা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আমার নিজের স্বপ্নটা তোর ওপর চাপিয়ে দিয়ে তোর জীবনটাকে নরক বানিয়ে ফেলেছি। দাহাই তখন তার বাবাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। দাহাই আর তার বাবাকে একসঙ্গে ছাদের ওপর বসে থাকতে দেখি। দাহাইয়ের বাবা তখন অনেক কান্না করছিল বলে দাহাই তার বাবাকে শান্ত করার চেষ্টা করছিল। দাহাই বলে, যা হয়ে গেছে হয়ে গেছে, আবার নতুন করে চলো শুরু করি। এটা শুনে দাহাইয়ের বাবা অনেক খুশি হয়। ওই সময়ই ওখানে ছুটতে চলে আসে সিংচি। এখানে সিংচিকে দেখে দাহাই তো অবাক হয়ে যায়। দাহাই তখন সিংচিকে বলে, একটু আলাদা করে কথা বলতে পারবে আমার সঙ্গে। দাহাই আর সিংচি চলে আসে একটা পার্কে। দাহাই বলে, আমার ছোটবেলাকার কথা এখনো মনে আছে, এই দোলনাটাতে সবসময় অন্য বাচ্চারা বসে থাকতো, আর তুমি তখন ওই বাচ্চাগুলোকে ক্যান্ডির লোভ দেখাতে যাতে ওরা এই জায়গাটা ছেড়ে আমাকে দিতে পারতো, আর আমি যাতে এই দোলনাটা চড়তে পারতাম। সিংচি বলে, আমি এরকম করতাম? আমার কিন্তু মনে নেই। দাহাই বলে, সিংচি, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। সিংচি বলে, না, আমি যদি তোমার এই প্রবলেমটা আগে নোটিস করতাম তাহলে তোমাকে অনেক আগেই ঠিক করে দিতে পারতাম। আমি যখন এখানে থাকতে এসেছিলাম তখন আমার বাবা মায়ের সবে সবে ডিভোর্স হয়েছিল। তখন আমি অনেক চুপচাপ থাকতাম, কারোর সঙ্গে মিশতাম না, কথা বলতাম না। এমনকি আমার বাবাও ভাবতো যে আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তারপর আমার তোমার সঙ্গে দেখা হলো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ছোট্ট সিংচি যখন মন খারাপ করে একটা জায়গায় চুপ করে বসে থাকতো তখন দাহাই আসতো সিংচির কাছে। তার মন কেন খারাপ সেটা সে জানতে চাইতো, আর দাহাই ইচ্ছে করেই সিংচির সঙ্গে মিশতে চাইতো। সেই সময় তো দাহাইয়েরও কোনো বন্ধু ছিল না। সে ছেলে হয়ে যাওয়ার পর সবাই যেন তার সঙ্গে বন্ধুত্ব কাটিয়ে ফেলেছিল। তারা দুজনে তখন ঠিক এই একই দোলনায় চড়ে খেলা করত। সিংচি কিন্তু তখন জানতো না যে দাহাই একটা মেয়ে। তারপরে আমরা আবার ফিরে আসি প্রেজেন্টে। সিংচি বলে, তুমি আমাকে ওই অন্ধকার জীবনটা থেকে বার করে এনেছিলে, তো তবুও আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করতে পারতাম না। আবারও আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে দাহাই যখন ছেলেদের সঙ্গে সে বাস্কেটবল খেলবে বলে বায়না করত, ছেলেগুলো তো দাহাইকে অপমান করত। দাহাইও তো তখন কান্না করতে করতে ওখান থেকে চলে যেত। সিংচি সমস্ত কিছু দেখতো, কিন্তু ওই ছেলেগুলোকে কিছু করতে পারতো না। সিংচি বলে, যেদিন আমি জানতে পেরেছিলাম তুমি একটা মেয়ে, সেদিন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাকে ঠিক করে তুলবই। আমি সেদিন তোমাকে প্রোটেক্ট করতে না পারলেও বাকি জীবনটা তোমাকে আমি প্রোটেক্ট করব। দাহাই বলে, তো আমি তোমার একমাত্র বন্ধু ছিলাম বলে তুমি সবসময় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেই পড়তে, আর শুধুমাত্র আমাকে সারাবে বলেই কি তুমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছো? সিংচি বলে, আমি সবসময় চেয়ে এসেছি তুমি যেন আর 5টা মেয়ের মতোই বাঁচো। আমি চাইনি সবাই যেন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক ঠিক ছোটবেলার মতো। লাকিলি প্রফেসর একটা নতুন থেরাপি বার করতে পেরেছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেদিন তারা সেকেন্ড রাউন্ডটা জিততে পেরেছিল। দাহাই তখন ড্রেসিং রুমে তার টিমমেটদেরকে এটা বলছিল যে তাদেরকে ফাইনাল রাউন্ড জিততেই হবে।
সেদিনকেই আসলে সবাই মিলে দাহাইকে হিপনোটাইজ করেছিল। ওই যে দাহাইয়ের মাথায় বল ছুঁড়েছিল সেটা আসলে শিংচি নিজেই ছুঁড়েছিল। দাহাই সেন্সলেস হয়ে যাওয়ার পরেই তার সঙ্গে হিপনোটাইজ শুরু করা হয়, যাতে সে নিজেকে সমস্ত জায়গায় দেখতে পায় একটা মেয়ের রূপে। শিংচি বলে, আমরা সবাই মিলে অভিনয় করে গেছি শুধুমাত্র এটা বোঝাতে যে তুমি আসলেই একটা মেয়ে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি তুমি জানতে পেরে যাবে সত্যিটা। দাহাই বলে, কোনো ব্যাপার না, আমার মনে হয় আমি ঠিক হয়ে গেছি। শিংচি অবাক হয়ে বলে, কি বললে? দাহাই বলে, আমি আমার মেয়ের রূপটাকে মেনে নিয়েছি মন থেকে। এটা বলেই দাহাই শিংচির অনেকটা কাছে চলে আসে আর প্রুফ করে দেয় যে দাহাই সত্যি সত্যি নিজের ফিমেল আইডেন্টিটিটাকে মন থেকে মেনে নিয়েছে। আসলে শিংচি সমস্তটাই ইচ্ছে করেই এগুলো করেছে, আর প্রত্যেকটাই ছিল অভিনয়। মনে আছে যখন দাহাই প্রথম দিন হসপিটালে গিয়েছিল নিজের আইডেন্টিটির ব্যাপারে, তখন জিচিয়াং দাহাইয়ের সঙ্গে দেখা করেছিল আর দাহাইকে সে হসপিটালে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, আর ওই ডক্টরটাও সমস্ত কিছু অ্যাক্টিং করেছিল। তারপর জিচিয়াং নিয়ে গিয়েছিল দাহাইকে একটা গার্লস অ্যাপার্টমেন্টে, যাতে দাহাই একটা মেয়ের পাশাপাশি থাকতে থাকতে যেন নিজেকে সেই মেয়ের মতোই অনুভব করতে পারে। আসলে জিচিয়াং নিজেও ঠিক এই একই রকমের আইডেন্টিটি প্রবলেমে ভুগত। জিচিয়াংও ছেলে হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু কোনো কারণে তাকেও মেয়ে হয়ে বাঁচতে হয়েছিল বেশ কয়েকটা বছর। শিংচি প্রথম জিচিয়াং এর ওপরই এই থেরাপিটা চেক করেছিল, আর তাতে সত্যি সত্যি কাজ হয়েছে। জিচিয়াং নিজেকে আবারও তার ছেলের রূপে খুঁজে পেয়েছিল, আর সে দাহাইকেও পছন্দ করতে শুরু করেছিল। দাহাই যাতে নিজেকে মেয়ে মনে করে সেই কারণে শিংচি দাহাইকে চিয়ার লিডার্সের ড্রেস পরতে বলেছিল, যাতে এই পোশাকগুলো পরে দাহাই এটুকু ফিল করতে পারে যে এই পোশাকগুলো তাকে পরলে তো খুব সুন্দরী দেখাচ্ছে। শিংচি ইচ্ছে করে দাহাইয়ের বেশি কাছাকাছি এসেছিল যাতে দাহাই শিংচিকে ভালোবেসে ফেলে। দাহাই যেন একটু একটু করে ভুলতেই বসেছিল যে সে সত্যি একটা ছেলে। কেউ আস্তে আস্তে নিজেকে একটা মেয়ে মনে করতে শুরু করেছিল। শিংচি আর তার প্রফেসরের এই সমস্ত থেরাপিতে এটুকু তো দাহাই ফিল করতেই পেরেছে সেসব দিয়ে যে সে সত্যি সত্যি একটা মেয়ে, আর সেটা সে শিংচিকে বুঝিয়েও দিয়েছে। ঠিক এই সময় শিংচি তখন ওদের দুজনের একটা ছবি তুলে নেয়। দাহাই অবাক হয়ে বলে, তুমি ছবি তুললে কেন? শিংচি বলে, এই ছবিটা দেখে আমি সবাইকে বলবো যে এবার থেকে আমরা শুধুমাত্র ছোটবেলাকার বন্ধু নয়, বন্ধুর পাশাপাশি আমরা একটা কাপল। কথাটা শুনে দাহাই তো বেশ খানিকটা লজ্জা পেতে শুরু করে। দাহাই বলে, আচ্ছা আমি যখন ছেলে হয়ে থাকতাম তখন কি আমি এমন কিছু করতাম যেটা দেখে তোমার হাসি পেত? জিয়াংওয়ে আমাকে নিয়ে কি ভাববে বলো তো এবার? শিংচি বলে, বোকা মেয়ে একটা, এত ভাবে কেউ? আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আর ওই সমস্ত ব্যাপার নিয়ে আর চিন্তা করো না। কথাটা শুনে দাহাই অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায় আর আমরা জিমনাজিয়াম দেখতে পাই। সেখানে জিয়াংওয়ে, জিচিয়াং আর বাকি টিমমেটরা এটাই চিন্তা করছিল যে দাহাই কই গেল, কারণ শিংচি দাহাইয়ের ব্যাপারটা এদেরকে এখনো জানায়নি। জিচিয়াং বলে, আমাকে একটু আগে শিংচি ফোন করে জানিয়েছে দাহাইকেও খুঁজে পেয়েছে। জিয়াংওয়ে বলে, কিন্তু এটা বলেনি যে ইয়ানশিন এখন কেমন আছে। ইয়ানশিন কি আমাদের সবার উপর খুব রেগে আছে, তাই না? জিচিয়াং বলে, আমার মনে হয় না ইয়ানশিন এটা করবে, আমার মনে হয় সত্যিটা জানতে পেরে ও সবাইকে থ্যাংক ইউ বলবে। জিয়াংওয়ে বলে, এটাই যেন হয়, সবকিছুর পরে যেন ওই সমস্ত কিছুটা মন থেকে মেনে নেয়। তখনই ওখানে শিংচি আর দাহাই চলে আসে। দাহাই বলে সে একেবারে ঠিক আছে আর সে কারোর উপর রেগে নেই। জিয়াংওয়ে বলে, তোমরা দুজন হাত ধরে আছো? শিংচি বলে, ও এখন আমার গার্লফ্রেন্ড। এটা শুনে জিয়াংওয়ে তো একেবারে অবাক হয়ে যায় আর সাথে সাথে ভীষণ খুশি হয়, এটাই তো সবাই চেয়েছিল। দাহাই ছুটে সে জিয়াংওয়েকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ রে, সব সময় আমার পাশে থাকার জন্য। শিংচি বলে, আজ থেকে আমাদের আর কারোর অভিনয় করার দরকার নেই, তবে হ্যাঁ এই টিমের ক্যাপ্টেন আজ থেকে দাহাই। সবাই তো অনেক অনেক করে খুশি হয়। সবাই মিলে তখন শিংচি আর দাহাইকে নিয়ে অনেক মজা ঠাট্টা করতে থাকে। দাহাই বলে, এটা ভুলে যাও না কিন্তু যে সামনে কিন্তু ফাইনাল ম্যাচ আছে, সবাই প্র্যাকটিস করো। জিচিয়াং এসে শিংচিকে বলে, কনগ্রাচুলেশনস, আশা করছি তুই ওর সঙ্গে সারা জীবন ভালো থাকবি। এটা করে জিচিয়াং আর শিংচির মধ্যেও যে শত্রুতা তৈরি হয়েছিল সেটা চলে যায়। দেখতে দেখতে সেই ফাইনাল ম্যাচের দিনটা চলে আসে। বাস্কেটে বল ফেলে জিতে যায় শিংচি, আর শিংচি জেতা মানেই দাহাইয়ের জেতা। তারপরে বেশ কিছুদিন কেটে যায়। এখন জিচিয়াং আর জিয়াংওয়ে একসঙ্গে আছে। টিমমেটের সবাই এখন অনেক খুশি। অ্যাট লাস্ট দাহাইয়ের স্বপ্ন কিন্তু পূরণ হলো, তার টিমটা সে জেতাতে পারলো। আর এখানেই আজকের গল্পের শেষ হয়ে যায়।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, আর বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করিয়ে দিও। আর এরকম সুন্দর সুন্দর এক্সাইটিং ড্রামা পাওয়ার জন্য আমার চ্যানেলে সবসময় থেকো। আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তো আজকের জন্য বাই।